ইতিহাসের পাঠশালা থেকে স্বাগত জানাই। আজ আলোকপাত করব তাজমহলের অজানা কিছু তথ্য নিয়ে। ইতিহাস কাঁপিয়ে দেওয়া প্রেম কাহিনী অনেক আছে, কিন্তু এমন প্রেম কাহিনী খুব কমই আছে যার সাক্ষী এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে ঠাঁই দাঁড়িয়ে। হ্যাঁ, মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহলের কথা যদি ধরা হয়, তাহলে এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। এই অনন্য কৃতিত্বের পিছনে ছিল একটি প্রেমের গল্প। কিন্তু কি এমন প্রেমের গল্প ছিল যে প্রেম তাজমহল গড়ে দিয়েছিল? শাহজাহান তখনও শাহজাহান হয়ে ওঠেনি। শাহজাদা খুররম হিসাবেই সবাই তাকে চেনে। বয়স মোটে 15। মিনা বাজার দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার চোখে পড়ে এক পরমা সুন্দরীকে। শুধু চোখে পড়ে বললে ভুল হবে, তাকে মনেও ধরে যায় খুররমের। মেয়েটির নাম আরজুমান্দ বানু বেগম। তারও বয়স 15। পরে তাদের দুজনের বিয়ে হয়, কিন্তু রাজনৈতিক কারণে এই বিয়ের আগেই পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন শাহজাহান। তখনও আরজুমান্দকে ঘরে তোলেননি। পরে শাহজাহানের দ্বিতীয় স্ত্রী হিসেবেই ঘরে আসেন আরজুমান্দ। এই আরজুমান্দ বানুই হলেন শাহজাহানের মমতাজ। তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম। 19 বছরের বিবাহিত জীবনে মমতাজের মোট 14 সন্তান হয়। চতুর্দশ সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয় আগ্রা থেকে বহু দূরে বাহারামপুরে। স্ত্রীর মৃত্যুর পর 7 দিন 7 রাত শাহজাহান কিছুই খাননি, ঘর থেকেও বের হননি। 7 দিন পর শাহজাহান বাইরে এলেন। তখন তার চুলের রং ধূসর হয়ে গেছে, মুখ ফ্যাকাশে। তিনি এমন এক স্মৃতিসৌধ বানানোর সিদ্ধান্ত নিলেন যা বিশ্বের কাছে এক অনন্য নজির হয়ে থাকবে। সেটি আজকের তাজমহল। এই তাজমহল দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন ভিড় জমান হাজারো পর্যটক। বর্তমানে তাজমহলে বছরে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লাখ পর্যটক বিদেশি। আর এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মজার ব্যাপার হলো, শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত, ততটাই আলোচিত যে মমতাজ আসলে সম্রাট শাহজাহানের কততম স্ত্রী। কারো মতে মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী, কোথাও বলা হয়েছে তৃতীয় স্ত্রী, আবার কোথাও চতুর্থ। আসলে কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীতে দেখা যায়, শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতেই মমতাজকে পছন্দ করে ফেলেন। কিন্তু এও শোনা যায় শাহজাহানের সঙ্গে বিয়ে হওয়ার আগেও মমতাজের বিয়ে হয়েছিল। সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর মমতাজকে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরও 3 জন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরও সম্রাট শাহজাহান আরও 3টি বিয়ে করেন। এমনকি মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের আপন ছোট বোনকে বিয়ে করেন। তাজমহলের ডিজাইনারের নাম ছিল ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন। পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়ায় সেই ডিজাইনের আদলে বানানো হয় তাজমহল। সেই ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়া হয় যাতে তিনি নতুন করে আর এই ডিজাইন তৈরি করতে না পারেন। শুধু তাই নয়, যে 20,000 শ্রমিক দিন রাত খেটে এই মহলটি তৈরি করেছিলেন, তাদেরও হাত কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। তবে এসব বিতর্ক বোধ করি চিরকাল বিতর্কই থেকে যাবে। কিছু ছাপিয়ে মাথা উঁচু করে ঠাঁই দাঁড়িয়ে তাজমহল। এত দ্বিধা আর সংশয়ের ভিড়ে মানুষ এখনো বিশ্বাস করতে চায় মুঘল সম্রাট শাহজাহান আর মমতাজের যে সৌধের ছায়ায় চিরনিদ্রায় শায়িত আছেন, সেই সৌধটি আসলে তাদেরই ভালোবাসার নিদর্শন। সত্যিকার অর্থে স্ত্রীর প্রতি অমর ভালোবাসার নিদর্শন হিসেবে তৈরি করেছেন এই তাজমহল। শাহজাহানের স্বপ্নের সমাধি তাজমহলের নির্মাণ কার্য শুরু হয় 1631 সালে আর শেষ হয় 1653 সালে। কথিত আছে স্ত্রী মমতাজ মহলের সমাধির কাজ নিজেই শুরু করেছিলেন, কিন্তু ছেলে ঔরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রাখায় সেই কাজ আর শেষ করতে পারেননি তিনি। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা যান শাহজাহান। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একাধিক সমাধিতে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণের জায়গাটি মহারাজা জয় সিংয়ের সম্পত্তি। এই জমিটি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন সম্রাট শাহজাহান। তিনি মধ্য আগ্রার একটি প্রচণ্ড রাজপ্রাসাদের বিনিময়ে এই জমিটি গ্রহণ করেন। তারপরই কার্যত নির্মাণ কার্য শুরু হয়। সেই সময় একযোগে কাজে নামে প্রায় 22,000 নির্মাণ শ্রমিক। দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করতে এত বেশি শ্রমিক কাজে লাগানো হয় এবং নির্মাণ সামগ্রী টেনে নিয়ে যেতে 1,000-এর বেশিও হাতিকে কাজে লাগানো হয়েছিল।
অনেকেই হয়তো জানেন না, তাজমহলের জমিটি এখন যতটা উঁচু দেখা যাচ্ছে, আসলে আগে এটি এমন ছিল না। তাজমহল যে জমির উপর দাঁড়িয়ে ছিল, সেই জমি খুবই নিচু। জায়গাটি এই বিশেষ সৌধ নির্মাণের উপযুক্ত করতে প্রচুর মাটি ফেলা হয়। সেই নিচু জমিকে যমুনা নদীর তীরে উচ্চতা থেকে প্রায় 50 মিটার বা 160 ফুট উঁচু করতে হয়। এই জন্য সেখানে অনেকগুলো পাতকুয়াও খোঁড়া হয়। ভাবতে অবাক লাগে, এই কৌশল এখন আধুনিক স্থাপত্য নির্মাণেও ব্যবহার করা হয়। তবে এই কুয়োগুলো অবশ্য প্রয়োজনীয় কাজ শেষে পাথর, বালি, মাটি দিয়ে ভরাট করা হয়। তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরী। সেই সময় বেশিরভাগ মুঘল দালানই তৈরি হতো লাল বালু পাথর দিয়ে। তেমন কিছু নমুনা দেখতেও পাওয়া যায়, যেমন হুমায়ুনের স্মৃতিসৌধ, জামা মসজিদ, তৈমুরের স্মৃতিসৌধ। সেই দৃষ্টিকোণ থেকে তাজমহলের একটি বিশেষ দিক রয়েছে। তাজমহল নির্মাণে শাহজাহান প্রথম শ্বেতপাথরের ব্যবহার করেন। শ্বেতপাথরের সৌধ হিসাবে তাজমহলের গুরুত্ব যে কাউকে আকৃষ্ট করে। এটি শুধু এখনই নয়, সেই সময়ও গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়েছিল। 1648 সালে এই স্মৃতিসৌধের প্রাথমিক নির্মাণ কার্য শেষ হয়। সেই হিসেবে প্রাথমিক কাজ শেষ করতে সময় লাগে 17 বছর। নির্মাণ কার্য শেষ হলেও এর কারুকার্য চলতে থাকে। আশেপাশের বাকি কাজু বাগান, 3 দিকের 3টি প্রবেশদ্বার পুরোপুরি শেষ হতে আরও 5 বছর সময় লাগে। তাজমহলের নিজস্ব বৈশিষ্ট্যের দেখা মিললেও এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। যেমন তাজের মাথার ত্রিশূলটি হিন্দু শিব মন্দিরের অনুকরণে। মুসলমানদের মসজিদের মতো করেই তাজমহলের 4টি মিনার ও মাথার গম্বুজ। তাজমহল ছিল প্রকাণ্ড এক নির্মাণযজ্ঞ। এটির বিশেষত্ব ও গুরুত্ব দেখা যায় তাজমহলের নির্মাণ সামগ্রীর আয়োজনে। তাজমহলের শ্বেতপাথর আনা হয়েছিল সুদূর রাজস্থানের মাকরান থেকে, পান্না আসে পাঞ্জাব থেকে, চীন থেকে স্ফটিক, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে আসে নানা ধরনের নীলকান্ত মণি। মোট 28 ধরনের দুষ্প্রাপ্য দামি পাথর পৃথিবীর নানা জায়গা থেকে আনানো হয় শ্বেতপাথরের গায়ে বসানোর জন্য। তাজমহলের এই অসাধারণ কীর্তি শুধু ভারতীয়দের দ্বারাই নির্মিত হয়, তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞদেরও আনা হয়েছিল নানা কাজের জন্য। ভাস্কররা আসেন বুখরা থেকে, হস্তকর শিল্পীরা আসেন সিরিয়া এবং পারস্য থেকে, মণিকররা আসেন বালুচিস্তান থেকে। তাজমহল শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। তাজমহলের ভিতটি বড় ধরনের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটির নির্মাণ কৌশল সত্যি অসাধারণ। মাটি ভরাটের পর পাতকুয়াগুলোর উপর এক বিশাল মঞ্চ তৈরি করে তারপর সৌধের নির্মাণ কার্য সম্পন্ন করা হয়, যে কারণে এর ভিত এতটাই মজবুত। এই শীর্ষের দিকে কাজ করার জন্য তৈরি করা হয় প্রকাণ্ড একটি ইটের ভাড়া। সেই ভাড়া এতটাই বড় ছিল যে রাজমিস্ত্রিরা জানায় ভাড়া ভাঙতে তাদের কয়েক বছর সময় লেগে যাবে। তখন শাহজাহান নির্দেশ দেন, এই ভাড়ার ইট যে কেউ নিয়ে যেতে পারে একেবারে বিনামূল্যে। এই ঘোষণার পর রাজ্যের হাজার হাজার গরিব কৃষক সেই ভাড়ার ইট খুলে নিয়ে যায় তাদের নিজেদের গৃহ নির্মাণের জন্য। তাতে রাতারাতি সেই প্রকাণ্ড ভাড়া অদৃশ্য হয়ে যায়। তাজমহলের মূল আকৃতি আটকোণী, তবে তাতে লোহার কাঠামো ব্যবহার করা হয়নি। পাথরের উপর পাথর সাজিয়ে নির্মিত হয় এই সৌধ, যে কাউকে বিস্মিত করবে, কারণ এর মাথার উপর গম্বুজের কারুকার্য। এত কোনো লোহার কাঠামো নেই। ছোট একটি বৃত্তের মতো পাথর সাজিয়ে তার উপর পাথর সাজিয়ে চলা এবং তার পরিধি প্রথমে ধীরে ধীরে বাড়িয়ে তারপর কমিয়ে গম্বুজটি তৈরি হয়। তাজমহলের মূল সৌধের চারধারে প্রায় 130 ফুট উঁচু 4খানি মিনার আছে। মিনারগুলি একেবারে সমান মাপের। দেখলে মনে হয় মিনারগুলো 3 ভাগে বিভক্ত এবং প্রতি ভাগে একখানি করে বারান্দা। তাজমহলের প্রতিটি ভাস্কর্য এবং তার নকশা একেবারে সমান মাপের, অথচ তখন সব কাজই করা হতো হাতে। এমনকি ছাঁচের ব্যবহার ছিল না, তাও সব নকশা সমান। এছাড়াও তাজমহলের চারিদিকে অনেকগুলো আর্চিংয়ের কাজ করা খিলান রয়েছে, যাকে বলা হয় ইয়ান। এই ইয়ানের চারপাশে পবিত্র কোরআন ও ধর্মপ্রচারের নানা বাণী খোদাই করা আছে। সাধারণভাবে আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, কিন্তু তাজমহলের ইয়ানের একেবারে মাথার উপরে শিলালেখ, যা ছোট হওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু সমান আকারে নজর পড়ে এগুলি। এর কারণ তলার হরফের তুলনায় উপরের হরফগুলি বেশ বড়। সেগুলো এমনইভাবে ক্রমাগত নিচে থেকে উপরে বড় করা হয়েছে যে তলায় দাঁড়িয়ে সবকটি হরফ এক মাপের বলে মনে হয়। তাজমহলের সৌন্দর্য বর্ধনে এই শিলালিপিতে ব্যবহৃত হয় পবিত্র কোরআন থেকে উদ্ধৃত বাণী। এই শিলালিপি কিন্তু
রং দিয়ে লেখা নয়। প্রথমে শ্বেতপাথরের উপর হরফ আকৃতি খোদাই করা, তারপর সেই খোদাই করা জায়গায় সমান মাপের কালো পাথর কেটে বসিয়ে সেই বাণী লেখা। তাজমহলের অন্তঃসজ্জাও দারুণ। পাথরের পালিশ এত উঁচু মানের যে তার ঠিক আলো প্রতিফলিত হয়। সমাধির ঠিক উপরের তলায় একটি কৃত্রিম সমাধি আছে, লোকে সেই সমাধি দেখে। পুরো তাজমহল 180 ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া। এর চারপাশে 4টি মিনার আছে, যার প্রতিটি উচ্চতা 162.5 ফুট। পুরো কমপ্লেক্সটির আকার 1902 বাই 1002 ফুট। শুধু তাজমহলটি 186 বাই 186 ফুট মার্বেল পাথরের উপর নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার 152 বাই 117 ফুট চওড়া এবং 100 ফুট উঁচু। মুঘল সম্রাট পরিচয় ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে তিনি তাজমহলের স্বপ্নস্রষ্টা। তার পুরো নাম শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। শাহজাহান নামটি এসেছে মূলত ফার্সি ভাষা থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরের পঞ্চম মুঘল সম্রাট। 5ই জানুয়ারি 1592 সালে জন্ম নেওয়া এই মুঘল সম্রাট 1666 সালে 22শে জানুয়ারি পরলোক গমন করেন। তিনি 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করেছেন। তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান ছিলেন। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাহান শাহজাদা খুররাম নামেই পরিচিত ছিলেন। তার শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় এবং তার সময়ে ভারতীয় সভ্যতা সবচেয়ে সমৃদ্ধ হয়েছে। তার রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। এই সব স্থাপত্যের মধ্যে আগ্রার তাজমহলই সবচেয়ে বিখ্যাত। মুঘল সম্রাট যদি তাজমহলের স্রষ্টা হন, তাহলে তার স্ত্রী মমতাজ মহলও সেই স্বপ্নের সবচেয়ে বড় উপলক্ষ, কারণ তার জন্যই আসলে তাজমহল সৃষ্টি। তার সাধারণ ডাকনাম আরজুমান্দ বানু বেগম। নামের অর্থ হচ্ছে প্রাসাদের অলঙ্কার। তার জন্ম 1593 খ্রিস্টাব্দের এপ্রিলে ভারতের আগ্রায়। মমতাজের বাবা ছিলেন পারস্যের মহানুভব আব্দুল হাসান আসফ খান। আসফ খানের আরেকটি পরিচয় হলো তিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই। আমরা অনেকেই হয়তো তাজমহলের রং সম্পর্কে জানি, কিন্তু তাজমহল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং ধারণ করে। সকালে গোলাপি বর্ণের, বিকালে দুধের মতো সাদা এবং রাতে চাঁদের আলোতে সোনালি বর্ণ ধারণ করে। অনেকের মতে মেয়েদের মন যেমন ক্ষণে ক্ষণে বদলায়, তার উপর নির্ভর করে তাজমহলের রং করা হয়েছে। এটি সম্রাট শাহজাহানের পরিকল্পনা ছিল। তাজমহলের চারদিকে এমনভাবে ডিজাইন করা, যেদিকে তাকালে অন্যদিকে আয়না দেয়া আছে বলে মনে হয়। তাজমহলকে ঘিরে মিথের কোনো শেষ নেই। এর মধ্যেই সবচেয়ে রহস্যময় মিথ হচ্ছে অসমাপ্ত দ্বিতীয় তাজমহলের গল্প। মুঘল সম্রাট শাহজাহান নাকি যমুনার অন্য পাড়ে কালো মার্বেল পাথরের আরেকটি তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু কেন? প্রথমেই এই গল্পের বীজ বোনেন ফরাসি পর্যটক টাভারনিয়ার। 1640 থেকে 1655 সাল পর্যন্ত মুঘল রাজধানী আগ্রায় ভ্রমণ করেছিলেন টাভারনিয়ার। তার ভ্রমণ কাহিনীতে তিনি লেখেন, সম্রাট শাহজাহান যমুনার অপর পাড়ে নিজের সমাধি ক্ষেত্রে নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু নিজের ছেলেদের সঙ্গে লড়াই শুরু হওয়ায় তিনি তা শেষ করতে পারেননি। স্থানীয় লোককথায় এর কিছুটা প্রমাণ মেলে। শাহজাহান নাকি যমুনার উপর একটি সেতু বানিয়ে নদীর দুই পাড়ে নিজের ও স্ত্রীর সমাধিকে সংযুক্ত করতে চেয়েছিলেন। কালো তাজমহলের মিথ আরও ঘনীভূত হয় 19 শতকে। এসিএল কার্লাইল নামে এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ যমুনার পাড়ে একটি পুকুরে কালো মার্বেল খুঁজে পাওয়ার দাবি করার পর। অবশ্য দেখা যায় এটি আসলে সাদা মার্বেলই ছিল, পুরনো হওয়ায় কালো হয়ে গেছে। গবেষকদের মতে শাহজাহান তার প্রপিতামহ সম্রাট বাবরের প্রতি মাহতাব বাগকে সংস্কার করে তাজমহল কমপ্লেক্সের সঙ্গে মিলিয়ে দিতে স্থপতিদের অনুরোধ করেছিলেন। এটাই নাকি পরিকল্পিত দ্বিতীয় বা কালো তাজমহল নির্মাণের স্থান। তাজমহলের মধ্যে শাহজাহানের সমাধিটির অবস্থান বিবেচনা করলেও এটা বোঝা যায় যে তিনি স্ত্রীর সঙ্গে একই সমাধিতে সমাহিত করতে চাননি, কেননা পুরো তাজমহলের নকশায় চূড়ান্ত রকমের প্রতিসাম্য থাকলেও শাহজাহানের সমাধিটি সমাধিঘরেই পশ্চিম দিকের দেয়ালের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে বানানো রয়েছে, কিন্তু মুমতাজ মহলের সমাধি ওই ঘরের ঠিক মাঝখানে। এইসব তথ্য আরও বর্ণময় মনে হতে পারে যে শাহজাহান আরেকটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের সমাধির জন্য, কিন্তু ইতিহাসবিদরা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, কেননা কেবল ফরাসি পর্যটক টাভারনিয়ার লেখা ছাড়া আর কোথাও এমন দাবির প্রমাণ মেলেনি। কিন্তু ইতিহাস যাই বলুক না কেন,
কালো তাজমহলের ধারণাটি অনেক শিল্পীকেই অনুপ্রাণিত করেছে। অনেক শিল্পী কালো তাজমহলের ছোট্ট অনুকৃতিও বানিয়েছেন এই গল্পের অরুণা থেকেই।